দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। আপনারা জানেন আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছিল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজকের ম্যাচটি জয়লাভ করতে পারলে বাংলাদেশ সিরিজ নির্ধারণ করে ফেলবে। আজ টসে জিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। একাদশে একটি মাত্র পরিবর্তন এসেছে, তাসকিন আহমেদের পরিবর্তে নাসুম আহমেদ তিনি একাদশে ফিরেছেন। দর্শক, আপনারা জানেন প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ আহমেদ। তিনি একাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একেবারেই ধসিয়ে দিয়েছিলেন তাদের ব্যাটিং লাইন আপ। সেই জন্য আজ কিন্তু একজন স্পিনার বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে তাসকিন আহমেদকে সরিয়ে তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে নাসুম আহমেদকে সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ একাদশেও দুটি পরিবর্তন রয়েছে। আকিল একাদশে ফিরেছেন এবং আকিম আগস্টের আজ অভিষেক হচ্ছে। টসে হেরে শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক তিনি বলছিলেন আমরা মাঝখানের যে ওভারগুলো রয়েছে অর্থাৎ মিডল ওভারে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে, তারা কি করতে পারে সেটি আমরা বুঝতে পেরেছি। আমরা এই খেলার জন্য প্রস্তুত রয়েছি এবং তিনি আরো বলেছেন যে পেসারদের জন্য এই যে কন্ডিশন রয়েছে এটি খুবই চ্যালেঞ্জিং। তবে তিনি বলেছেন যে সঠিক জায়গায় বল করতে হবে এবং দলে যে দুটি পরিবর্তন এসেছে তিনি সেই দুটি পরিবর্তনের কথা বলেছিলেন। এবং মেহেদী হাসান বলছিলেন যে আমরা প্রথম ব্যাট করব 230 থেকে 240 রান, এখানে খুবই ভালো ইনিংস, আমরা আরো 30 রান করতে পারতাম কিন্তু আমরা 50 ওভার ব্যাট করতে পারিনি। তিনি গত দিনের যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচের কথা তিনি বলছিলেন। তিনি বলছেন আজ তিনি বলছেন যে আমাদের একটি ভালো পার্টনারশিপ ছিল এবং এটাই মূল বিষয়। তিনি আজও একটি ভালো পার্টনারশিপের আশাবাদ ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। সৌম্য সরকার এবং সাইফ হাসান তারা দুইজন ওপেন করতে নেমেছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচের চিত্রও কিন্তু একই রকম। আমরা দেখছি মাঠে একেবারেই দর্শক নেই, মাঠের বাহিরেও দর্শক নেই, একেবারে দর্শক খরা বলা যায়। এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ চলছে সেই ওয়ানডে সিরিজটি একেবারেই দর্শক খরার মধ্য দিয়ে চলছে। আমরা এখানে বেশ কিছু দর্শকের সাথে কথা বলেছিলাম। দর্শকরা বলছেন মূলত এশিয়া কাপে বাংলাদেশের যে ভরাডুবি, তারপর আফগানিস্তান সিরিজেও ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে, পরপর 5টি যে সিরিজ ওয়ানডে সিরিজ বাংলাদেশের গিয়েছে, বাংলাদেশ কিন্তু ভালো করতে পারেনি, যে কারণে দর্শকরা মনে করছেন। তারপরেও বাংলাদেশের যে উইকেট রয়েছে, মিরপুরের যে উইকেট স্পিন সহায়ক, উইকেট স্পিন বান্ধব উইকেট, এই উইকেটেও কিন্তু অনেকে উইকেটের সমালোচনা করেছেন। তারা বলছেন যে দর্শকরা মূলত মাঠে আসে বিনোদন নেয়ার জন্য, যারা খেলা প্রেমী রয়েছেন তারা বিনোদন নেয়ার জন্য মাঠে এসে থাকেন। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই একজন সাকিব ভক্ত, তিনি কিন্তু মাঠে তার পিঠে সাকিবের নাম লিখে তিনি এসেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। একটু এখন মাঠে আইসা তো কিছুই দেখতে পারে, বাংলাদেশকে টার্গেটে দেয় 200 রানে, তারা 190 রানে ভালো উইকেট করিয়াছে। তাই এই খেলার দিকে না থেকে এমনি থাকা ভালো। সেক্ষেত্রে এই যে সাকিব আল হাসান লেখা নিয়ে এখন স্টেডিয়ামে ঢুকতে পারবেন কিনা? মানুষের থেকে শুনছি যে সাকিব ভাইয়ের লেখা নিয়ে ঢুকতে দেয় না, এখন ওইদিকে চাইলে বলতে পারবো যে ঢুকতে দিবে না। এর আগেও সাকিবের অনেক প্লে কার্ড বা সাকিবের ছবি নিয়েও মাঠে ঢুকতে দেয়নি। পাকিস্তানের সিরিজের কালে তখন ঢুকছিলাম, আমি পয়লা ম্যাচে ঢুকছি, তার দ্বিতীয় ম্যাচে আর কি ঢুকতে দেয়নি, শুনছি আর কি, খবরে আর কি দেখলাম। আসলে এই যে যখন ঢুকতে না দেয় তখন আসলে কতটা খারাপ লাগে? অনেক খারাপ লাগতেছে যে সাকিব ভাই তো বাংলাদেশের দলের জন্য অনেক কিছু করছে, কেন তার প্লে কার্ড নিয়ে ঢুকতে দিবে না? এটা তো তারা বেইমানি করতে আছে মানুষের সাথে, কেন ঢুকতে দিবে না? তাই তো বাংলাদেশে অনেক অবদান দিছে।
এখন সাকিব ছাড়া বাংলাদেশ কতটা অসহায়? বাংলাদেশে সাকিব ছাড়া অনেক অসহায়, মানে অনেক খেলোয়াড় নেই বাংলাদেশে। আমরা চাই যে সাকিব ভাইকে আবার বাংলাদেশে আসলে এই যে এটা কবে থেকে করেন, মানে গায়ের রং লাগানো? আজকে 3 বছর হয়েছে। চট্টগ্রামও আমি সাকিব ভাইয়ের সাথে দেখা করছি। দর্শক, আপনারা দেখছিলেন এখানে একজন সাকিব ভক্ত রয়েছেন। তিনি তার গায়ে রং দিয়ে সাকিব 75 লিখে তিনি স্টেডিয়ামে এসেছেন, কিন্তু তিনি সংশয় প্রকাশ করছেন যে আসলে তিনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন কিনা। তিনি এমন একটি সংশয় প্রকাশ করছিলেন। আজ বাংলাদেশের খেলা দেখতে এসে কেমন লাগছে? আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। টিকিট পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। এই যে মাঠ একটু ফাঁকা লাগছে, বাহিরে দর্শক নেই, ভিতরে দর্শক নেই, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যিকার অর্থে বাংলাদেশ টিমের দিনে দিনে পারফরমেন্স অনেকটাই বিমলিন, যার কারণে অনেক দর্শক এ থেকে অনীহা প্রকাশ করছে এবং ফিল্ডে আসতে চাচ্ছে না। তারা টিভির পর্দায় খেলা দেখতে চাচ্ছে, বা স্কোর যখন ভালো হবে হয়তো বা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে পারে, বেলা যত গড়াবে ধীরে ধীরে দর্শক সংখ্যা বাড়তে পারে। একজন ক্রিকেট ফ্যান হিসেবে মাঠের ক্রিকেটে কোন প্লেয়ারকে সব থেকে বেশি মিস করেন? সবচেয়ে বেশি মিস করি মোহাম্মদ আশরাফুল, এবং কারেন্ট প্লেয়ারদের মধ্যে সেভাবে মিস করা হয় না, এটা বাস্তবতা। আপনার প্রিয় খেলোয়াড়কে প্রিয় খেলোয়াড় যদি বলি, হিটার ব্যাটসম্যান হিসেবে আমি আশরাফুলকে বেছে না নিয়ে আমি আফতাব আহমেদকে বেছে নিব। বর্তমান যারা খেলছেন বা যারা একাদশে রয়েছেন, এদের মধ্যে থেকে আপনার কার খেলা সব থেকে বেশি ভালো মনে হয় বা ভালো লাগে আপনার? সাইফ হাসান, তবে তার কিছুটা ল্যাকিংস আছে। ল্যাকিংসের জায়গা হচ্ছে সে ম্যাচটা ধরে খেলতে পারে, কিছু কিছু ম্যাচটা ধরে খেললে তার যথেষ্ট হিটিং আছে। হ্যাঁ, এই মিরপুরের মাঠ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়ে থাকে, মিরপুরের পিচ নিয়ে সমালোচনা হয়ে থাকে। তো একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনি কি একটু বড় রানের স্কোর প্রত্যাশা করেন কিনা, বা ব্যাটিং সহায়ক উইকেট প্রত্যাশা করেন? অবশ্যই অবশ্যই ব্যাটিং সহায়ক উইকেট আমি প্রিফার করি, কেননা বিশ্বের যত ভালো ভালো টিম আছে তাদের দল দিয়ে কিন্তু মূলত ফিল্ডে নামে। বর্তমানে স্মার্ট ক্রিকেট যুগে 220 ওয়ানডেতে ভালো কোনো স্কোর না, মিনিমাম 300 স্কোর, ইট ইজ এ গুড স্কোর। বাট মিরপুরের পিচ কম্বিনেশন যেটা, সেটা আমি বলবো মোটামুটি 250 প্লাস গুড অ্যামাউন্ট ফর উইনিং। আজকে মেহেদী হাসান মিরাজ উনি বলছিলেন যে 220 থেকে 230 মিরপুরের মাঠের জন্য খুবই ভালো একটি স্কোর, কিন্তু তিনি আরো 20 থেকে 30 রান বেশি করতে চান। মেহেদী হাসানের সাথে আপনি একমত কিনা? না, আমি একমত না, কেননা ওয়েস্ট ইন্ডিজ টিম ভালো একটা টিম এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো পিছে ভালো স্কোর করার মতো অ্যাবিলিটি তাদের আছে। সো 250 এর কম হলে টাফ হয়ে যাবে। আজকে ওয়েস্ট ইন্ডিজ দল একেবারে একটি স্পিন ইউনিট নিয়ে তাদের একাদশটাকে স্পিন নির্ভর করে সাজিয়েছে। তো এটি বাংলাদেশের জন্য তারা কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? অবশ্যই অবশ্যই, মিরপুরের উইকেট বিবেচনা করলে স্পিন অবশ্যই একটা ভয়ানক টিম হিসেবেই তারা পরিগণিত হবে। আজ বাংলাদেশের একাদশে তাসকিনের পরিবর্তে নাসুম আহমেদকে আনা হয়েছে, যেহেতু গত ম্যাচে রিশাদ হোসেন খুব ভালো বল করেছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, কতটুকু পজিটিভ ভাবে দেখছেন? ইট ইজ এ গুড ডিসিশন, বাট স্পিন বাট পেসার যে কোনো কম্বিনেশনের জন্য আপনার স্লগ ওভারের জন্য অবশ্যই প্রয়োজন, এবং সে অনুযায়ী তাকে রাখা উচিত ছিল এই বিবেচনায়। লাস্টের দিকে আপনার যখন স্লগ ওভারে স্পিন, যত ভালো স্পিনই হোক না কেন, তাকে সবাই টার্গেট করবে মারার জন্য, অল্প বলে বেশি রান আসার সম্ভাবনা থাকবে, সে অনুযায়ী তাসকিন পারফেক্ট ছিল। দর্শক, আমরা আরো একজন দর্শকের মতামত জানবো। এবং এই যে আজকের কথা বলি, আজকে বাংলাদেশ মাত্র একজন পেসার নিয়ে খেলতে নেমেছে। তো এই যে পেসার কম নিয়ে খেলতে নেমেছে, শুধুমাত্র স্পিন বান্ধব পিচ তৈরি করছে, এটা কি ব্যাটসম্যানদের কি কোনো সমস্যা হচ্ছে ফিল করছে? আসলে ব্যাটসম্যানের ক্ষেত্রে সমস্যা ফিল করার মতো আমি দেখছি না, কারণ হচ্ছে আমাদের যে আজকেও ক্যাপ্টেন আমাদের বললেন যে এখানে 220 থেকে 230 হচ্ছে এনাফ স্কোর, এবং আজকের পিচটাও হচ্ছে স্পিন ফ্রেন্ডলি। তো সেই ক্ষেত্রে আমি মনে
মনে করি যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে যদি এই 230 বা 240-এর মতো স্কোর করতে পারে, আমাদের হচ্ছে স্পিন অ্যাটাক আজকে হচ্ছে তাসকিনের পরিবর্তে নাসুম আহমেদকে নেওয়া হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশ এই মানে স্কোর বোর্ডে যদি ভালো রান করতে পারে তাহলে স্পিন অ্যাটাক দিয়েও হচ্ছে এই রানটা আমি মনে করি যে ভালোভাবে ডিফেন্ড করতে পারবে। আপনি বললেন বাংলাদেশ ক্যাপ্টেন বলেছে যে 220 তাদের টার্গেট লক্ষ্য। যদি 220 করে বা এই 180 220 করে, দেখা যাচ্ছে যে আপনি যে 290 রানের উপরে যে স্কোরটা টার্গেটটা ছিল, সেখানে বাংলাদেশ মাত্র 93 রানে অল আউট হয়েছে। এখানে ব্যাটিং বিপর্যয় ঘটছে, এই যে ব্যাটিং ব্যাটসম্যানদের যে বিপর্যয় হচ্ছে, এটা কি পিচের উপর দায় পড়ছে কিনা? ব্যাটসম্যানের যে ব্যাটিং বিপর্যয় সেটা পিচের ওপরে কিছুটা দায় বর্তায়, কিন্তু এই ম্যাচটাতে আমি দেখেছি যে তাদের যে শর্ট সিলেকশন, দেখা যাচ্ছে যে উইকেটে এসে সেট হওয়ার আগে তারা ম্যাক্সিমামে আমি দেখেছি যে বাজে শট খেলে আউট দিয়েছে। তো তাদের এই টেন্ডেন্সিটা আমি মনে করি চেঞ্জ করা উচিত, যেহেতু ওডিআই ম্যাচ তাদেরকে উইকেটে সেট হয়ে তারপরে আমি মনে করি যে সেভাবে অ্যাটাকিং অ্যাপ্রোচে যাওয়া উচিত শুরু থেকেই না গিয়ে। তো আমি মনে করি যে তাদের খেলার ধরনটাতেও হচ্ছে একটু চেঞ্জ আনা জরুরি। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবকে কিরকম মিস করছে? পঞ্চপাণ্ডবকে অবশ্যই মিস করছি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আবার অনেকে আছে যে পলিটিক্যাল কারণেও হচ্ছে তারা যেহেতু অনেকটা দলের বাইরে, কিন্তু আমি সব সেক্টর মানে ওই দিকটা বাদ দিয়ে যদি আমি খেলার কথা বলি তাহলে অবশ্যই আমি সাকিব আল হাসানকে অনেক বেশি মিস করছি। সাকিব আল হাসান যদি টিমে থাকতো তাহলে কি ক্যাপ্টেন্সি যেই বারবার পরিবর্তন করছে, আমরা দেখছি যে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন বানানো হয়েছিল, মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন বানানো হলো, জাকের আলী অনেককে ক্যাপ্টেন বানানো হলো, লিটন দাস আছে, এই যে বারবার ক্যাপ্টেন পরিবর্তন, এইখানে কি ক্যাপ্টেনদের ঘাটতি মনে হচ্ছে, মানে ক্যাপ্টেন শূন্যতা মনে হচ্ছে কিনা টিমে এখন? টিমে ক্যাপ্টেন শূন্যতা বলা ঠিক না, কারণ ক্যাপ্টেন তো কেউ না কেউ একজন এক্সিস্ট করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাপ্টেনের যে পারফরমেন্স সেই বিষয়টা হতাশাজনক। আমাদের জাকের আলী যখন ক্যাপ্টেন ছিল আমি দেখেছি যে সে এমন পারফর্ম করেছে যে আমার মনে হচ্ছিল যে সে টিমে থাকারই কথা না, কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন্সি থাকে মানে ক্যাপ্টেন হওয়ার কারণে হোক বা সে টিমেও চান্স পাচ্ছিল। তো আমি মনে করি যে ক্যাপ্টেন হিসেবে তার হওয়া উচিত যে টিমের মধ্যে যার পারফরমেন্স সবচেয়ে ভালো থাকবে, ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবে। তো এই দিকটা ফোকাস করা জরুরি। দেখা যাচ্ছে আমরা এমন কাউকে ক্যাপ্টেন্সি তুলে দিলাম যার নিজের পারফরমেন্সই খুব হতাশাজনক, এই বিষয়টা আসলে হতাশার। সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের কথা যদি আমি বলি, দর্শক আপনারা শুনছিলেন, আমরা দর্শকদের প্রতিক্রিয়া আপনাদেরকে জানাচ্ছিলাম। ইতিমধ্যেই ম্যাচ শুরু হয়ে গেছে, পঞ্চম ওভারের খেলা চলছে। 16টি রান ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ করে ফেলেছে, কোনো উইকেট এখনো পর্যন্ত পড়েনি। তো আজ বাংলাদেশ দলের জন্য শুভকামনা, এবং পরবর্তীতে আপডেট নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হবো। ততক্ষণ ডেইলি সান স্পোর্টস এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।